হয়েছিলটা কি যে যে কারণে সংবাদ মাধ্যমের ওপর এত বড় আঘাত? তারপরে আমরা তো সংখ্যাগুলো দেখাবই। বাংলাদেশের যে সরকারটি ৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে তার নেপথ্যে একটি কারণ আছে, যেটি আমরা প্রকাশ্যে বা প্রচারে আমরা ছাত্র আন্দোলন দেখলেও আসলে এই আন্দোলনটি কোনোভাবেই ছাত্র আন্দোলন ছিল না। এই আন্দোলনটি ছিল ক্ষমতা থেকে শেখ হাসিনাকে বিদায়ের একটি আন্দোলন, উৎখাতের একটি আন্দোলন। এবং সেই আন্দোলনটি মূলত যে স্টাইলে হয়েছে সেটি একটি জঙ্গি স্টাইলে হয়েছিল, মানে একটা জঙ্গি হামলার মতো। এবং সেই হামলার নেপথ্যে যারা কাজ করেছে তার মধ্যে কিছু জঙ্গি সংগঠনও ছিল, যারা বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছিল। এবং এর মধ্যে দু একটি সংগঠন যেমন হিজবুত তাহেরি, যেমন আনসারুল্লাহ বাংলা টিম, আরেকটা আছে হুজি, হ্যাঁ, এরকম কিছু অর্গানাইজেশন যারা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, এরা সন্ত্রাসী সংগঠন হিসেবে। এবং এই সংগঠনগুলো মূলত এই ছাত্র আন্দোলন নেপথ্যে কাজ করেছে, যেটিকে পরবর্তীতে মানে আওয়ামী লীগ এবং অন্যান্য যারা সমমনা রাজনৈতিক দল এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন সোর্স থেকেও, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও বলা হয়েছে যে এটি একটি জঙ্গি হামলা ছিল। তো বেসিক্যালি এই বিষয়টি যখন বাংলাদেশের গণমাধ্যম প্রচার শুরু করলো, শুরু থেকেই তখনই শুরু হলো এই সাংবাদিক এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের কাজটা। সেখানে সেন্সর করা শুরু হলো। তো যখন সেই সেন্সরটি মানে খুব বেশি একটা পেরে উঠছিল না, তখনই সাংবাদিক এবং গণমাধ্যমের উপর নির্যাতন নিপীড়ন শুরু করলো। তার ধারাবাহিকতায় মূলত প্রথমে যে কাজটি এরা করলো সেটি হলো যে বাংলাদেশের কিছু মানে কি বলে যে খ্যাতনামা সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো। জাতীয় প্রেস ক্লাব, যেটা ন্যাশনাল প্রেস ক্লাব বাংলাদেশের, সেখানে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনেক সাংবাদিকদের, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা এই সরকারের সঙ্গে একত্রতা ঘোষণা করেনি, তাদের অনেক সাংবাদিককে সদস্য পদ থেকে খারিজ করে দেওয়া হলো। এরপর অনেক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো। এরকম ধারাবাহিকভাবে অনেক সাংবাদিককে হামলা করা হলো, গ্রেপ্তার করা হলো। এইভাবে আসলে একের পর এক গণমাধ্যম এবং সাংবাদিকের উপরে নির্যাতন নিপীড়নের খড়গ নেমে এলো। তো কাউকে গ্রেপ্তার করে তাকে আইনের আওতায় তুলে দেওয়া, এরকম ঘটনার বাইরেও মব সন্ত্রাসের মতো ঘটনাও আমরা সাংবাদিকদের উপরে দেখেছি। যেমন বাংলাদেশের একজন খ্যাতনামা নারী সাংবাদিক আছেন মুন্নি সাহা, তাকে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে এবং তাকে পুলিশ শেষ পর্যন্ত তাকে রেস্কিউ করে পরে ছেড়ে দিতে হয়েছে, কিন্তু সে মানসিকভাবে ট্রমার মধ্যে চলে গেছে। আমি যতদূর জানি এখন পর্যন্ত মুন্নি সাহা অসুস্থতা থেকে ফিরতে পারেনি। তাকে বিভিন্ন সময় পুলিশ এবং বিভিন্ন আদালতের শরণাপন্ন, মানে আদালতে আমরা একটুখানি চিত্রগুলো দেখাই। আওয়ামী লীগ সূত্রে কতগুলো সংখ্যা প্রকাশ করা হয়েছে। আপনি আমাদের সঙ্গে থাকুন দাদা, আমরা একটু সংখ্যাগুলো দেখাই। আমি প্রোডাকশন টিমকে বলবো একটু গ্রাফিক্যালি সেগুলো দেখানোর জন্য, যে ঠিক কি পরিস্থিতি, সংখ্যাটা কত। দেখুন, গত 5 মাসে এটা হচ্ছে আওয়ামী লীগের দেওয়া তথ্য, এবং এই তথ্যটা গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। দেখুন, 600 জনেরও বেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারপর 50টিরও বেশি গণমাধ্যম এবং প্রেস অফিসে হামলার ঘটনা ঘটেছে। 6 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এবং আপনাদেরকে আরও একবার বলি যে আওয়ামী লীগের দেওয়া তথ্য, সেখান থেকে আমরা এইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। 18 জন সাংবাদিক গ্রেফতার, 100 জনেরও বেশি সাংবাদিক আহত হয়েছেন, 1000 জনেরও বেশি সাংবাদিককে চাকরিচ্যুত অথবা পদত্যাগে বাধ্য করা হয়েছে। 96 জন সাংবাদিকের থেকে বিএফআইইউ আর্থিক বিবরণী চেয়েছে। দাদা, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো আমি, এই বিএফআইইউটা কি? হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা মানে গোয়েন্দাগিরি করে আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত এবং অর্থবিত্ত সম্পর্কিত
যারা গোয়েন্দাগিরি করে সেই অর্গানাইজেশনটি, যারা বাংলাদেশ ব্যাংকের একটি শাখা, আমাদের সেন্ট্রাল ব্যাংক যেটি, তো সেই ব্যাংকের এই শাখাটি মূলত 96 জন সাংবাদিকের আর্থিক বিবরণী, যে তারা তাদের জীবদ্দশায় কত ইনকাম করেছে, কত খরচ করেছে, তাদের অ্যাকাউন্টে কত টাকা জমা হলো, কোথা থেকে এলো, কোথায় গেল, এইসব দিক, মানে এটা একটি মানসিক চাপ, মানে সাংবাদিকদের উপর একটি মানসিক প্রেশার ক্রিয়েট করা, যে তারা যাতে এই সরকারের বিরুদ্ধে অবস্থান না নেয়, তারা যাতে এই সরকারকে কোনো রকম মানে এই সরকারের বিরুদ্ধে কিছু না লিখে না বলে। মূলত এই জন্যই এই আর্থিক প্রতিষ্ঠান, যেটি মানে সাধারণত এটি দুর্নীতি বা আর্থিক অনিয়ম বা বিদেশে অর্থ পাচার সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করে, তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে সাংবাদিকদের নির্যাতন করার জন্য, সাংবাদিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। এটি মূলত বাংলাদেশ ব্যাংকের, মানে সেন্ট্রাল ব্যাংকের একটি অর্গানাইজেশন। বেশ, আমি পরের পয়েন্টগুলো দেখাই, আর কি কি বলা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে সেইগুলোও দেখাবো। এরপর আর কি কি এসেছে, কি কি ভাবে আঘাত করা হয়েছে। 168 জনের প্রেস স্বীকৃতি বাতিল, যেটা দাদা কিছুক্ষণ আগেই বলছিলেন যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। তারপর 18 জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। 83 জনের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল। বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা জোরপূর্বক দখল করা হয়েছে, এবং এটা আওয়ামী লীগের দেওয়া তথ্য, সেগুলো আমরা তুলে ধরলাম। আমি আবার দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে জোরপূর্বক যে মালিকানাগুলো দখল করা হয়েছে, যে হাউসগুলো, সেগুলো এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে? 5 আগস্ট রাত থেকেই যেটি ঘটেছে বাংলাদেশে, যে হঠাৎ করেই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমগুলোতে, বিশেষ করে টেলিভিশন স্টেশন এবং জাতীয় পত্রিকা যেগুলো, ন্যাশনাল পেপার, এই নিউজ পেপারগুলোর অফিসে যারা বিশেষ করে বিএনপি, জামাত এবং যারা এই ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এদের প্রতিনিধিরা বা এদের দলের লোকজন, যে তারা প্রথমত নিউজের যে মানে গণমাধ্যমে যে সংবাদের যে বিভাগটা থাকে সেটা তারা নিয়ন্ত্রণ নেয়, এবং তাদেরকে বাধ্য করা হয় শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো প্রচার করার, মানে প্রচার না করার জন্য। বিশেষ করে যে অমানবিক ঘটনাগুলো ঘটেছে 5 তারিখের পর থেকে, বিশেষ করে পিটিএ হত্যা, অগ্নিসংযোগ, বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, গণভবনের লুটপাট, হ্যাঁ, মেট্রো রেলের হামলা, এই বিষয়গুলো যাতে না দেখানো হয় সেটা প্রথমত তাদেরকে চাপ দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 তারিখে সরকার গঠনের পর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রাজনৈতিক দলের, বিশেষ করে যারা এই সরকারের সাথে এবং এই সরকারের স্টক হোল্ডার, তারা বিভিন্ন চ্যানেলের মালিকদের কাছে যেয়ে, বিভিন্ন চ্যানেলের এডিটরদের কাছে যেয়ে জোরপূর্বক তারা মালিকানা পর্যন্ত অনেকের পরিবর্তন করে নিয়েছে।